বলেছেন যাদের নাম ডিলিট হয়েছে, লাস্ট অফ অল যাদের নামটা ডিলিট হয়েছে, উনি পরিষ্কার বলেছেন, অভিষেক যে বলেছেন 4 মে রেজাল্ট আউট হবে, তারপরে দেশের সরকারের দায়িত্বে উনি ফিরবেন। সরকারের দায়িত্বে ফেরার পর কথা দিয়েছেন 4 জুনের ভিতরে ডিলিট হওয়া সমস্ত নাম আবার ফিরিয়ে আনার জন্য তিনি সুপ্রিম কোর্টে আরেকবার দাঁড়াবেন। এরা সবাইকে নিয়ে চলেন, তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলার সার্বভৌমত্ব, এই বাংলার স্বাধীনতা, এই বাংলার কালচার, এই বাংলার কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার স্বার্থে আমার এই জায়গায় আসা। বিবেক আপনার কাছে, বাংলা বাঁচাবেন না বাংলা ধ্বংস করবেন, বাংলা রক্ষা করবেন বাংলা শেষ করবেন, বাংলা ভাষা বাঁচাবেন না বাংলা ভাষাকে আপনার কবরে আর শ্মশানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবেন। বিচার আপনার কাছে। যদি বাঙালি জাতি, যদি বাঙালির কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখতে হয়, এই ইলেকশনে মমতা ব্যানার্জি ছাড়া, তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো দল আমাদের সামনে করা কি আপনি লড়বেন? আরএসএস এর তাড়াবার জন্য কি হিম্মত আপনার আছে, কি সাহস আপনার আছে, কি নিয়ে তাদের মোকাবেলা করবেন? অযথাই সাধারণ মানুষগুলোকে ভুল পথে পরিচালিত করে আরএসএস বিজেপিকে সুবিধা পাইয়ে দেবেন না। আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, আপনার চরণ ধুলিকে সালাম জানিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ঘুর পথে টিএমসির ক্ষতি করে আরএসএস এর যদি সুযোগ পাইয়ে দেন, বাংলার 9 কোটি মানুষ কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। দেশ বিভাজনের পর আমাদের দেশ শাসিত হয় আমাদের দেশের নেতা নেত্রীদের দ্বারা। আমরা ভোট দিয়ে যাদেরকে রাজ্য বা দেশের প্রধান বানাই, তারাই পুলিশদের দ্বারাতে আমরা অপরাধ করলে আমাদেরকে শাসন করেন, যাতে দেশটা সুন্দরভাবে চলে। আমি একটা সরকারকে ভোট দিয়েছি, তার মানে এই নয় যে আমি যা করব সরকার সব মেনে নেবে, তাহলে দেশ টিকবে না। আমরা সাধারণ জনগণ, আমরা কখনো ভালো করি, কখনো খারাপ করি। তো এই ভালো খারাপের মধ্য দিয়ে আমাদের এই দেশটাকে সুন্দর রাখার জন্যে আমরাই শাসক তৈরি করি, আর সেই সমস্ত শাসকরাই আমাদেরকে শাসন করেন, যাতে আমাদের দেশটা ভালো পরিচালিত হয়। এই শাসন ব্যবস্থা আমাদের দেশে এই রাজা তৈরি করার বা মন্ত্রী তৈরি করার কয়েকটা পদ্ধতি। তার একটা হলো, গোটা ভারতবর্ষ জুড়ে লোকসভা ইলেকশন হয়, দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট কারা হবে লোকসভার মধ্য দিয়ে আমরা বানাই। আর এবারের যে ইলেকশন, এটা হলো বিধানসভা ইলেকশন। প্রত্যেকটা রাজ্যের কে সিএম হবেন এবং কে কোন দপ্তর দেখাশোনা করবেন, সেই সমস্ত প্রতিনিধি আমরা এই ভোটের মধ্য দিয়ে নির্বাচন করি। আমাদের এই নির্বাচন দুটো ডেটে হবে। একটা ফার্স্ট ফেজ হলো 23 তারিখে, আর লাস্ট ফেজটা হলো 29 তারিখে। এই তারিখে আমরা ভোট দিয়ে কাদেরকে আমাদের এই রাজ্যটা শাসন করার জন্য আমরা 5 বছর কাদের হাতে তুলে দেবো। এই অধিকার আপনার, এই অধিকার আমার। আমরা যাদেরকে এই জায়গায় বসাবো, তারাই আগামী 5 বছর আমাদের এই রাজ্যটাকে শাসন করবে। এখন এই রাজ্য শাসনের 15 বছরের রেকর্ড আছে তৃণমূল কংগ্রেসে। মমতা ব্যানার্জি, অভিষেকজি, তারা বা তাদের মন্ত্রী পরিষদ 15 বছর এই রাজ্যটা চালিয়ে এসেছেন। গত 15 বছরের এই রাজ্য শাসনের মধ্য দিয়ে ভালো মন্দ আপনাদের সকলের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে। আমি বলবো না যে সবার কাছে ভালো লেগেছে, কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে। যে বাড়ির কেউ চুরি করে যে পুলিশ ধরে ঠেঙিয়েছে, সে বাড়ির কাছে এই শাসন খারাপ লাগতে পারে। আবার যে বাড়ির একজন মহিলা চিকিৎসার জন্য হাউতাস করছিলেন মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কার্ডের কারণে, সেই বাড়িতে খুব ভালো লাগতে পারে। ভালো মন্দ সব মিলিয়ে একটা রাজ্য থাকে। রাজ্যের নানা মানুষের নানা রকমের চিন্তা ভাবনা থাকে। যিনি সাদা চশমা চোখে দেন, তিনি দুধটা সাদা দেখেন। যিনি নীল চশমা চোখে দেন, তিনি দুধটা নীল দেখেন। এর জন্য আমি তার চোখের দোষ দেবো না, এর জন্য আমি তার চশমার দোষারোপ করবো। চোখ সবারই একই আছে, কিন্তু দুধ কেউ খালি চোখে দেখেন, দুধটা কেউ নীল চশমা পরে দেখেন। যারা নীল চশমা পরে দুধটা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে খুব সাদামাটা ভাষায় বলছি, ভোট অধিকার আপনার নিজস্ব ইচ্ছা। আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, আবার ইচ্ছা করলে কাউকে নাও বা দিতে পারেন। আমি আপনার এলাকার ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, অভিষেকজি,
খাচ্ছিলাম বলতে আমি একটা জগৎ নিয়ে ছিলাম, আছিও সেই জগৎ নিয়ে, এডুকেশন নিয়ে, শিক্ষা স্বাস্থ্য নিয়ে, ছোটখাটো কিছু মানুষের সেবা নিয়ে ছিলাম। সেই জগৎটা আমি বন্ধ করে দিইনি, আমার জগৎ আছে। এখন তারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন কি, আমি ভোট প্রার্থী। প্রার্থী মানে বলেন, মানে ভিখারি। এ লজ্জার কি? প্রার্থী মানে ভিখারি, ভোট ভিক্ষা করা কাজ। আমার মনে হয় আমি এখনো পর্যন্ত কারোর কাছে ভোট ভিক্ষা করিনি যে আমাকে ভোট দিতেই হবে, আমি এই কথাটা বলিনি। আমি জাস্ট মানুষকে বোঝাবার চেষ্টা করেছি কেন আমি এই জায়গায় এলাম। 51 বছর আমার বয়স, আমি এতদিন একটা পঞ্চায়েতের মেম্বার ভোটেও কন্টেস্ট করিনি। খালি প্রথমে মেম্বার হতে হয়, তারপরে হয়তো বা পৌরসভার কমিশনার হতে হয়, তারপরে হয়তো এইরকম বিধানসভায় প্রধান হতে হয়, তারপরে হয়তো এইরকম জায়গায় দাঁড়াবার জন্য অনেক স্বপ্ন দেখেন। তো আমি পঞ্চায়েতেও লড়িনি, দুম করে এই জায়গায় কেন? আমার এই জায়গায় আসাটা খানিকটা আপনি ধরে নেন আমার নিজের ইচ্ছায় এই জায়গায় আসা নয়, আমার নিজের ইচ্ছায় এই জায়গায় আসার নয়। অভিষেকজির ছোট্ট একটা কথায় আমি খানিকটা বলতে পারেন দুর্বল হয়ে পড়েছি। তিনি একটা কথা আমাকে বলেছিলেন, মাতিন সাহেব আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে বাঁচাই। এই কথাটা আমার একেবারেই অন্তরের গভীর করে ধাক্কা লেগেছে। আমি সময় নিয়েছিলাম একটু, যে আমার যে সমস্ত কর্মকাণ্ড করি আমি, তার কিছু দায়িত্বশীল কর্তব্যপরায়ণ ব্যক্তি রয়েছে। আমার চারপাশে কিছু WBCS, IAS, IPS অফিসার আছেন। আমাদের অনেক ছাত্র, তারা এখন ভালো ডাক্তার মাস্টার তৈরি হয়েছে, আলেম মৌলানা তৈরি হয়েছে। আমাকে একটাবার তাদের সঙ্গে কথা বলার সুযোগ দিন। উনি বললেন ওয়েলকাম। আমি তাদের সঙ্গে কথা বললাম, তারা সবাই আমাকে বললেন এতদিন তো এইভাবে চালিয়ে এসেছেন, এগুলোও চলুক। সেই সঙ্গে উনি যখন বলছেন ওনার ডাকে আপনি সাড়া দিন। আমার পরামর্শদাতা যারা, তাদের পরামর্শ মতোই আমি অভিষেকজির ডাকে সাড়া দিয়ে আজকে আমি এই জায়গায়, বিশ্বাস করুন এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, পৃথিবীর একটা মানুষ সাক্ষী দিতে পারবে না যে আমি কারোর কাছে টিকিট চেয়েছি। আমি অহংকার করছি না, আমি ফখর করছি না, আমি টিকিট চাইনি। কারণ আমার এই জায়গায় আসার তো তেমন কিছু ইচ্ছাও তো ছিল না। এটা একমাত্র অভিষেকজির আহ্বান, মমতাজির আশীর্বাদ, দোয়া এসেছে। এবারে বলবা ভোট আপনি আমাকে দেবেন, আমি চাইলে দেবেন তা না। আপনার ভিতর থেকে যদি ইচ্ছা হয়, আপনার ভিতর থেকে যদি ইচ্ছা হয়, আমি এটা বিশ্বাস করি যারা ভিক্ষা করেন উনি ভিক্ষা পেয়ে যতটা আনন্দ পান, যদি উদার এবং মুক্ত মনের দাতা হন, তাহলে ভিক্ষা নিয়ে যতটা আনন্দ হয়, দাতা ব্যক্তি ভিক্ষা দিয়ে তার চাইতে বেশি আনন্দ পায়। আপনি মনে কষ্ট পাবেন, ওই ভিক্ষার অর্থে কখনো বরকত হয় না। আপনি মনে কষ্ট পাবেন, সেই ভিক্ষায় কখনো আমার জীবন সুন্দর হতে পারে না। সুতরাং আমার ভোট দিয়ে যদি আপনার আনন্দ হয়, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য ওখানে বসিয়ে যদি আপনার আনন্দ হয়, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার ভাই ভাইয়ের দাঙ্গা নিরসনের একমাত্র হাতিয়ার, বাংলার সম্প্রীতি বজায় রাখবার একমাত্র পীঠস্থান, বাংলার সম্প্রীতি বজায় রাখবার, বাঙালি জাতির অস্তিত্ব টিকিয়ে রাখবার, বাঙালি জাতির সাহিত্য সংস্কৃতি মজবুত রাখবার একমাত্র প্রতীক চিহ্ন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যারা সবাইকে নিয়ে চলেন। তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে এই বাংলার সার্বভৌমত্ব, এই বাংলার স্বাধীনতা, এই বাংলার কালচার, এই বাংলার কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার স্বার্থে আমার এই জায়গায় আসা। বিবেক আপনার কাছে, বাংলা বাঁচাবেন না বাংলা ধ্বংস করবেন, বাংলা রক্ষা করবেন বাংলা শেষ করবেন, বাংলা ভাষা বাঁচাবেন না বাংলা ভাষাকে আপনার কবরে আর শ্মশানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবেন। বিচার আপনার কাছে। যদি বাংলা, যদি বাঙালি জাতি, যদি বাঙালির কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখতে হয়, এই ইলেকশনে মমতা ব্যানার্জি ছাড়া, তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় কোনো দল আমাদের সামনে খোলা নেই। কোথায় কোন দল আছে? অনেকে অনেক রকম কথা বলছেন, আমি তাদের কথাকে স্যালুট জানিয়ে বলছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছেন, হতেই পারে 122 প্রতিদিন,
কম বেশি কিছু না কিছু দুর্ঘটনা হালকা পাতলা হয়েও যায়। এই অ্যাক্সিডেন্টে একটা রুগী যখন থাকে আমরা সবাই দেখি, ওর হয়তো হাতের বাইক অ্যাক্সিডেন্ট করলে প্রথমে কোনোই কাটে, সেকেন্ড অপশন হাঁটুতে কাটে, তারপর চাপা পড়লে হয়তো কোথাও সাইলেন্স লেগে একটু পুড়ে টুড়ে যায়। দেখলেন ভদ্রলোকের পা এক জায়গায় পুড়ে গেছে, ভদ্রলোকের হাঁটুতে বেশ খানিকটা কেলিয়ে রক্ত বেরোচ্ছে, ভদ্রলোকের হাতের এই জায়গাটায় অনেকটা জায়গা ছিলে গেছে, সেখানেও সাদা মাংস বেরিয়ে বেচারা কষ্ট পাচ্ছে। তাহলে পা পুড়ে গেছে, পা এক জায়গায় কেটে রক্ত বেরোচ্ছে, হাঁটু দিয়ে রক্ত বার হচ্ছে, এখান দিয়ে গলগল করে রক্ত বার হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে দেখলেন ভদ্রলোকের দমের কষ্ট হচ্ছে, দম নিতে পারছেন না। আপনি প্রথম কোন ট্রিটমেন্ট করবেন? তাড়াতাড়ি বলেন। হার্টের ট্রিটমেন্ট। অক্সিজেনটা ঠিকঠাক আছে কিনা এই ট্রিটমেন্টটা আগে করতে হবে। আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, কৃষক বন্ধু পাবেন, এ সমস্ত হাত পা কাটা রোগ নিয়ে আমার মাথার যন্ত্রণা নেই। আসলে বাংলাটা আগামী দিন টিকবে কিনা, বিজেপি যে থাবা বসিয়েছে তাতে বাংলা আর বাঙালি জাতি দমের কষ্টে হার্ট অ্যাটাক করে মরে যায় কিনা। তাই মমতা ব্যানার্জি একমাত্র লিডার যিনি বাঙালি জাতির হাত পা কাটার চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এই জাতির অক্সিজেনের পাম্পটা যদি ঠিক থাকে, বাকি হাত পা কাটার চিকিৎসা করার সময় পরে পাওয়া যাবে। অনেক এসেছেন, কচি পা কেটে রক্ত বেরোচ্ছে, কেউ দেখলো না, আমি এসেছি একটু দেখবো। আমি বলি ভাই তুমি কেঁদে দেখবে চিকিৎসা, তোমার এমএলএ করা? তাহলে আমার একটা আছে, মোটামুটি আমার যা আছে ভালোই আছে, আর 199টা হলে 200 হবে, 199টা হলে 200 হবে। আমি বললাম ভাই তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? তবে ক্লাস 5-এ পড়ে। রোল নম্বর কত? তা বললে 1। পড়াশোনায় কিরকম? তাহলে বিরাট ভালো। আমি বলি ক্লাসে কজন? তা বলে আর 99 জন হলে 100 জন হবে। ভাবতে পারছেন কিভাবে বোকা পাড়ায় টাকা বানানো হচ্ছে? কি দিয়ে আপনি লড়বেন? আরএসএস এর তাড়াবার জন্য কি হিম্মত আপনার আছে, কি সাহস আপনার আছে, কি নিয়ে তাদের মোকাবেলা করবেন? অযথাই সাধারণ মানুষগুলোকে ভুল পথে পরিচালিত করে আরএসএস বিজেপিকে সুবিধা পাইয়ে দেবেন না। আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, আপনার চরণ ধুলিকে সালাম জানিয়ে আমি আপনার কাছে অনুরোধ করছি, ঘুর পথে টিএমসি ক্ষতি করে আরএসএস এর যদি সুযোগ পাইয়ে দেন, বাংলার 9 কোটি মানুষ কিন্তু আপনাকে কখনো ক্ষমা করবে না। এর জবাব কিন্তু আপনাকে একটা টাইমে দিতে হবে। তাই জাতির সঙ্গে বদজাতি না করে, বাংলা ভাষার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, মাতৃভূমির সঙ্গে বিচারটা না করে, এই মাটি চললে, এই মাতৃভূমি চললে, এই ভাষা আর এই কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার জন্য 71 বৎসরের একজন মহিলা আজও যে লড়াই আর যে সংগ্রাম করে চলেছে। ভোটের লিস্টে নাম বাদ গেল, ভোটের লিস্টে SIR অনেকে আমরা বিপদে পড়লাম। তাকে দেখেছিলাম, তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে আপনাদের জন্য আমাদের জন্য লড়াই করেছেন। আবার তিনি বলেছেন যাদের নাম ডিলিট হয়েছে, লাস্ট অফ অল যাদের নামটা ডিলিট হয়েছে, উনি পরিষ্কার বলেছেন, অভিষেক যে বলেছেন 4 মে রেজাল্ট আউট হবে, তারপরে দেশের সরকারের দায়িত্বে উনি ফিরবেন। সরকারের দায়িত্বে ফেরার পর কথা দিয়েছেন 4 জুনের ভিতরে ডিলিট হওয়া সমস্ত নাম আবার ফিরিয়ে আনার জন্য তিনি সুপ্রিম কোর্টে আরেকবার